জঙ্গি সন্দেহে হাবড়া থেকে ধৃত রানা রাউফকে সাহায্যের অভিযোগে এবার গ্রেপ্তার। তপসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হলো ইমরান হোসেনকে। এছাড়া আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম সফিক শেখ এবং জানাতুল বেগ। মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে রানা রাউফকে সাহায্যের অভিযোগে। ইমরান হোসেন, সফিক শেখ এবং জানাতুল বেগকে গ্রেপ্তার করেছে এসটিএফ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, এই যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, কোথা থেকে কি অভিযোগে? দেখো, যে বিষয়ে জানা যাচ্ছে যে পুলিশের এসটিএফ এর হাতে তিনজন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে হচ্ছে ইমরান হোসেন, যাকে তপসিয়াতে গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাত্রেবেলা। এবং ইমরানের বিরুদ্ধে যেটা অভিযোগ তুমি দেখেছে, রানা রফ যাকে গ্রেপ্তার করা হয়েছিল, এই রানা রফকে হচ্ছে যে ভুয়ো বিভিন্ন নথি বানাতে সাহায্য করেছিল কারা কারা, সেই বিষয়ে যখন খতিয়ে দেখার কাজ শুরু হয় তখন কিন্তু ইমরান হোসেনের নাম উঠে আসে, যে হচ্ছে রানা রফকে হচ্ছে বিভিন্ন নথিপত্র বানাতে সাহায্য করেছিল এবং তার জন্য তাই গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি একেবারে কলকাতা পুলিশ এলাকা ভাঙড় থেকে, অন্যদিকে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার আরও একটি জায়গা, সেটা হচ্ছে নোদাখালী থেকে আরও দুজনকে বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। তার মধ্যে যেমনটা ওদের বিরুদ্ধে অভিযোগ যে সোশ্যাল মিডিয়া সেখানে ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত থাকা, এছাড়া আল কায়েদার মতবাদে উদ্ধৃত হয়ে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালানোর চেষ্টা করার অভিযোগে নোদাখালী থেকে সফিক শেখ নামে একজন গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে জনাতুল বেগ ওরফে টুটুল মিয়া নামে একজনকে। এদের বিরুদ্ধে মূলত অভিযোগ যে এই যে সন্ত্রাসবাদী কাজে যুক্ত হওয়ার জন্য বহু মানুষকে উদ্বুদ্ধ করা থেকে শুরু করে একেবারে তাদের যে মনোভাব, সেই মনোভাব তারা বিভিন্ন জায়গায় প্রচার করছিল। এবং এই তিনজনকে গতকাল রাত্রিবেলা বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে। এবং গত কয়েক সপ্তাহের মধ্যে যদি তুমি লক্ষ্য করো, এবং আমরা দেখতে পাচ্ছি কখনো জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, কখনো তারা গ্রেপ্তার হচ্ছে, এবং এই যে নেটওয়ার্ক আরো কোথায় কোথায় রয়েছে তার যখন পুলিশ হচ্ছে খতিয়ে দেখে তার খোঁজ শুরু করে, তখনই কিন্তু এই গ্রেপ্তারিগুলো হচ্ছে পরপর। ধন্যবাদ পার্থ। ফের হাইকোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা। কোনো কারণ না দেখে অ্যাকাউন্ট ফ্রিজ করার অভিযোগ। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, কি কারণে মামলা দায়ের? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হলো তার একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে এবং সেই বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টটি ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে, এবং কেন এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেই সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কোনো কারণ জানানো হয়নি, এবং সেই কারণেই তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। এবং তার বক্তব্য হলো যে সুপ্রিম কোর্টের অনুমতি ক্রমে সামনে তার বিদেশ যাত্রার কথা রয়েছে, ফলে বিদেশ যাত্রার আগে তার এই যে অ্যাকাউন্ট ফ্রিজের মতো ঘটনা ঘটছে সেটা একেবারে নিয়ম বহির্ভূত কাজ করা হয়েছে। এবং তার বক্তব্য হলো যে যখন অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, সেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম থাকে বা কিছু পদ্ধতি থাকে, যে আইনি পদ্ধতিগুলো মেনে এই অ্যাকাউন্ট ফ্রিজ করতে হয়, কিন্তু সেই ধরনের কোনো পদ্ধতি মেনে এই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের আরও বক্তব্য হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে তিনি রক্ষা কবচ পেয়েছেন এবং একাধিক নির্দেশ পেয়েছেন। ফলে সেই নির্দেশ এবং রক্ষা কবচের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সমস্ত মামলার ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তিনি পর্যাপ্ত সহযোগিতা করছেন। ফলে এই মুহূর্তে তার এই অ্যাকাউন্ট ফ্রিজ কেন করা হলো সেই সম্পর্কে কোনো কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলা হয়নি। সেই কারণেই দ্রুত যাতে এই অ্যাকাউন্টগুলোকে খুলে দেওয়া হয়, সেই কারণে তিনি কলকাতা হাইকোর্টে এসেছেন। মাননীয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মাননীয় বিচারপতি কৃষ্ণ রাও তিনি বলেছেন যে আগামী বুধবার দিন মামলা শুনানি হবে এবং সেই সময় দুপক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য পেশ করবেন। অনুসুয়া, ধন্যবাদ সৌভিক। পুরো দুর্নীতি তদন্তে অল আউট অ্যাকশনে সিবিআই। কামারহাটি, বরানগর, দমদম, উত্তর দমদম পুরসভার আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো দুর্নীতি তদন্ত এবং সিবিআই আধিকারিকরা ইতিমধ্যেই কামারহাটি, বরানগর, দমদম এবং উত্তর দমদম পুরসভার যারা আধিকারিক রয়েছেন তাদের ডাকার প্রক্রিয়া শুরু করেছেন। পানিহাটি এবং নিউ ব্যারাকপুর পুরসভার আধিকারিকদেরও ডাকা শুরু করলো সিবিআই। গতকাল ইতিমধ্যেই দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। কামারহাটি, বরানগর, দমদম এবং উত্তর দমদম পুরসভার যাদের আধিকারিক তাদের ডাকার প্রক্রিয়া শুরু করেছে ইতিমধ্যেই সিবিআই।
পানিহাটি এবং নিউ ব্যারাকপুর পুরসভার আধিকারিকদের ডাকা শুরু করলো সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতির নেপথ্যে কারা রয়েছে জানতে চায় সিবিআই। পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে এবার অল আউট অ্যাকশনে নামলো সিবিআই। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, কাদের কাদের ডেকে পাঠানো হয়েছে, মূলত কি জানতে চাইছেন আধিকারিকরা? দেখো, পুরো নিয়োগ দুর্নীতির যে তদন্ত, সেই তদন্তে অল আউট অ্যাকশনে এবার সিবিআই। আমরা দেখেছি যে এর আগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে এই তদন্ত চালানো হচ্ছিল এবং ইডির তরফ থেকে যেমন তদন্ত চালানো হচ্ছিল, সমান্তরালভাবে সিবিআই তরফ থেকে আদালতে জানানো হয় যে এই মামলা তাদেরও রয়েছে, তারা এই মামলা এই তদন্ত আবারও শুরু করছেন এবং সেই মর্মে তাদের তরফ থেকে কিন্তু 5 জনকে ডেকে পাঠানো হয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া চালানো হয়েছে। এই যে 5 জন, তারা দক্ষিণ দমদম পুরসভার আধিকারিক। সিবিআই সূত্রে এটাও খবর যে এই জিজ্ঞাসাবাদের পরে যে তথ্য উঠে এসছে, সেখান থেকে কিন্তু আরও বেশ কয়েকজন আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আধিকারিকরা কোথাকার? সেই আধিকারিকরা হচ্ছে নিউ ব্যারাকপুর, বরানগর, কামারহাটি, পানিহাটি, এছাড়া উত্তর দমদম এবং দমদম পুরসভার। এই পুরসভাতে যে নিয়োগগুলো হয়েছিল, সেই নিয়োগের মধ্যে বেশ কিছু নিয়োগ এমন আছে যে নিয়োগগুলো সুপারিশের ওপরে হয়েছে এবং এই সুপারিশগুলো টাকার বিনিময়ে অনুমান করছেন তদন্তকারীরা, যেমনটা আমরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তের ক্ষেত্রেও দেখেছি। অর্থাৎ ইডির তরফ থেকে যখন তদন্ত করা হয়, তখন দক্ষিণ দমদম পুরসভার আধিকারিক থেকে আরম্ভ করে যারা সেখানকার যারা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু, প্রাক্তন মন্ত্রী রাজ্যে, তাকে গ্রেফতার করা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে যেমন ইডির যেমন তদন্ত চলছে, অন্যভাবে সমান্তরালভাবে আমরা দেখছি যে সিবিআইর তরফ থেকে এই তদন্ত কিন্তু ফের শুরু করা হয়েছে। এর আগে এই পুরো নিয়োগ দুর্নীতি মামলাতেই তাদের তরফ থেকে বেশ কিছু জায়গাতে তল্লাশি অভিযানও চালানো হয়েছিল। পরবর্তীকালে এই তদন্তের ক্ষেত্রে যে ডকুমেন্টেশনের কাজ, যা বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া, সেটা তাদের তরফ থেকে চালানো হচ্ছিল। এবার যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে প্রায় 6টি পুরসভার আধিকারিকদের ডাকার প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং তার সাথে সাথে দক্ষিণ দমদম পুরসভার 5 জন আধিকারিককে গতকাল জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা চালানো হচ্ছে যে বিভিন্ন যে নিয়োগ, বেশ কয়েকটি নিয়োগের ক্ষেত্রে যে গরমিল হয়েছে বা সেই ক্ষেত্রে সুপারিশের মাধ্যমে নিয়োগ হয়েছে এবং এই সুপারিশ শুধুমাত্র এমনি এমনি সুপারিশ হয়নি, সেটা টাকার বিনিময় হয়েছে, এমনটাই তারা মনে করছেন। তাহলে এই লাভবান হয়েছিল কারা, এই চক্রের মাথায় কারা রয়েছে, সেটা জানার চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। একেবারে নেপথ্যে কারা রয়েছেন তাই জানার চেষ্টা করছে সিবিআই। ধন্যবাদ। শিলিগুড়ি সেবক রোডে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্লাস্টিকের কারখানায় বিধ্বংসী আগুন। সকাল 9টা নাগাদ আগুন দেখতে পান পাশের অফিসের একজন কর্মী। শিলিগুড়ির এই কারখানা সেবক রোডের ওপর ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের প্লাস্টিক কারখানা, যেখানে বিধ্বংসী আগুন লেগেছে। পাশের অফিসের একজন কর্মী তিনি দেখতে পান। এরপর দমকলে খবর দেওয়া হয়। দমকলের 2টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নেভানোর লাগাতার চেষ্টা চলছে। সনদ ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সনদ, কি অবস্থা এখন? দেখো, পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে। ঠিক সকাল 9টা নাগাদ এই যে প্লাস্টিক কারখানা সেবক রোডের একটা ইন্ডাস্ট্রিয়াল স্টেট, সেখানে সকাল 9টার পাশেই একটা সরকারি অফিস, এই অফিসের কর্মচারী প্রথম আগুনের ধোঁয়াটা দেখতে পায় এবং তারপরেই সরকারি তিনি দমকলে খবর দেন। দমকল থেকে 2টো ইঞ্জিন আসে এবং ইঞ্জিন এসে এখন প্রায় ঘন্টা 2 হলো প্রায় যাচ্ছে যে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন ঠিক কি কারণে লাগলো তা পরিষ্কার নয়। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে এবং এই প্লাস্টিক কারখানাটি অনেক দিনের এবং আগে যখন ছিল সেটা লোকালই ছিল না, ইন্ডাস্ট্রিয়াল স্টেট হলো শহরের বাইরে ছিল। যেহেতু এখন ঘনবসতি এলাকা, ফলে একটা আতঙ্ক ছড়িয়েছে, ধোঁয়া গোটা এলাকা ধোঁয়া ছড়িয়ে গেছে এবং প্লাস্টিকের যে একটা দূষণ গোটা এলাকা ছড়িয়ে পড়েছে। তবে দমকল চেষ্টা চালিয়ে যাচ্ছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ধন্যবাদ সনদ। ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। আগুনে ঝলসে অন্তত 7 জন আবাসিকের মৃত্যু হয়েছে। আগুন ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন হোটেলের বেশ কয়েকজন আবাসিক। একবারে যে সময় আগুন লেগেছিল সেই ছবি দেখছেন। ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু হাত লাগান। দমকলে খবর দেওয়া হয়। একেবারে ঢিলছোড়া দূরত্বে তারাপীঠ থানা, সেখান থেকে আসেন পুলিশ আধিকারিকরা। আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ভেতরে ঝলসে আগুনে দগ্ধ হয়ে 7 জন আবাসিকের মৃত্যু হয়। ভোররাতে প্রথম হোটেলের রিসেপশনে আগুন লাগে। বেশিরভাগ আবাসিক সেই সময় ঘুমন্ত অবস্থায় ছিলেন। আচমকা আগুন লেগে যাওয়ায় হোটেলের আবাসিকরা আতঙ্কিত হয়ে পড়েন।
পিছনের রাস্তা তারা জানতেন না, সামনে বেরোতে গিয়ে বিপত্তির সম্মুখীন হয়। আর এরপরে দেখতে পাচ্ছেন দমকলের আধিকারিকরা তারা এভাবে এরপরে জানলার কাঁচ ভেঙে ভিতরে ঢুকে আবাসিকদের উদ্ধার করেন। কিভাবে আগুন লাগলো, কি কারণে কি পরিস্থিতি তৈরি হয়েছিল, আগুন এবং ধোঁয়ায় বেশ কয়েকজন হোটেলের আবাসিক অসুস্থ হয়ে পড়েছিলেন। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখাবো। তারাপীঠে যে জায়গা আমরা রয়েছি এটা হচ্ছে তারাপীঠে বিদেশিনী হোটেল, একেবারে তারাপীঠ মন্দিরের কাছে এবং তারাপীঠ থানার ঠিক পাশেই এই হচ্ছে হোটেল। যে হোটেলে দেখতে পাচ্ছ একাধিক রুম রয়েছে এবং এখানে যে বিষয় দেখতে পাচ্ছি পাঁচতলা যে হোটেল, সেই হোটেলে এদিন ভোর রাত্রে হঠাৎ করে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যেটা এখনও পর্যন্ত অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে। আগুনটা লাগে হচ্ছে এই পাঁচতলার একেবারে নিচের যে ফ্লোর রয়েছে, যে ফ্লোরের ছবিটা কিছুটা দেখলে তুমি বুঝতে পারছো যে একেবারে এখান থেকে আমরা দেখাচ্ছি ছবিটা, নিচে রিসেপশন রয়েছে আমার ঠিক ডান দিকে। এই হচ্ছে ডান দিকের ছবিটা, যে ডান দিকে টেবিল রয়েছে রিসেপশন, এখান থেকেই খুব সম্ভবত আগুনটা লাগে। এবং যেহেতু এই জায়গায় আগুনটা লাগে তার ফলে কি হচ্ছে, এখানে যে এটা হচ্ছে এক্সিট গেট রয়েছে, এই এক্সিট গেটের সামনে থেকে এমন পরিস্থিতি তৈরি হয় যার জন্য এই এক্সিট গেট থেকে কেউ বেরোতে পারছিলেন না। এবং একেবারে এই হচ্ছে ডান দিকে রিসেপশন, সেই জায়গায় প্রথমে আগুনটা লাগে এবং তারপর এখান থেকে আগুন হচ্ছে ওপর দিকে ছড়িয়ে পড়ে। এবং এর ফলে কি হয়, অনেকেই বলছেন যে তারা হচ্ছে হোটেলের মধ্যে আটকা পড়ে থাকেন এবং আটকা পড়ে থেকে একেবারে যে পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে কিভাবে তারা রক্ষা পাবেন সেই নিয়ে অনেকেই বলছিলেন। আতঙ্কের মধ্যে তারা ছোটাছুটি করতে শুরু করেন, কেউ কেউ বলছিলেন তারা ছাদের দিকে ওঠার চেষ্টা করেন। এবং এখানে দমকল এবং পাশেই হচ্ছে তারাপীঠ থানার পুলিশ তারা আসে এবং আসার পর সঙ্গে সঙ্গে এখানে উদ্ধার কার্য শুরু হয়। এবং ইতিমধ্যে এখান থেকে এখনো পর্যন্ত যেটা জানতে পারছি অনেককেই উদ্ধার করা হয়েছে, যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকেই হচ্ছে ট্যুরিস্ট এবং এখানে প্রত্যেকেই প্রায়, এবং তারা এখানে এখনো পর্যন্ত অপেক্ষা করে রয়েছেন। কেউ কেউ বলছেন তাদের যারা আত্মীয় পরিজন তাদের খোঁজ করছেন। এবং এই হচ্ছে তারাপীঠের যে হোটেল, সেই হোটেলের সামনে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এই যে বিদেশিনী হোটেল, এবং সেখানকার অনেকেই যারা এখানে অপেক্ষা করে রয়েছেন, কেউ বলছেন তাদের পরিবার পরিজনদের জন্য তারা খুঁজে বেড়াচ্ছেন। এবং এখানে অনেকেই কিন্তু হোটেল থেকে বেরিয়ে নিচে তারা অপেক্ষা করে রয়েছেন বর্তমানে। রিসেপশনের সুইচ থেকে প্রথম আগুন লাগে বলে অনুমান এবং শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল। সেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন। দেখতে পাচ্ছেন রিসেপশনে প্রথম আগুন লাগে এবং তারপর আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়। ঘুম ভেঙে বাইরে চিৎকার শুনে অনেক আবাসিক তারা দরজা খুলতে চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা ধেয়ে আসে। ঘরের ভিতরে কোনো জানলা ছিল না। বয়স্ক শিশুদের নিয়ে আতঙ্কের প্রহর গুনছিলেন এই হোটেলের ভিতরে আবাসিকরা। পিছন দিক দিয়ে বেরোনোর একটি রাস্তা ছিল, এক্সিট গেট ছিল, কিন্তু সেই দরজা বন্ধ ছিল, যার ফলে অনেকেই বেরোতে পারেননি। প্রাণ হাতে করে সামনে যে রিসেপশন, সামনে যে গেট ছিল, সেখান দিয়ে তারা বেরোনোর চেষ্টা করেন। একেবারে আগুনের লেলিহান শিখা ছবিতে দেখাচ্ছেন। যে সময় পুলিশ আধিকারিকরা পৌঁছেছেন, দমকল কর্মীরা পৌঁছেছেন, একেবারে পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আর একেবারে ওপরে দেখুন 3 তলা 4 তলায় সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। সিঁড়ি দিয়ে নেমে আসার চেষ্টা করেন আবাসিকরা, কিন্তু অনেকেই কিন্তু সেই নামার সময়, সামনের গেট দিয়ে বেরোনোর সময় দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে অনেকেই বেরিয়ে এসেছেন এবং তারা তাদের বিভীষিকাময় যে পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গিয়েছেন সেই কথা তুলে ধরেছেন আমাদের সামনে। খুব কষ্ট হচ্ছে, আমাদের দম বন্ধ হয়ে আসছে, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। বাথরুমের মধ্যে রয়েছি আমি, আমার হাজব্যান্ড, 2টো বাচ্চা। কি করে বেঁচেছি জানি না। আজকে বাঁচতে পারতাম না, 2 মেয়েকে উনি সুখের সামনেই মরতে দেখতাম। তখন 5:30 সবাই ঘুমাচ্ছিলাম আমরা। বাইরে যখন চিৎকার চেঁচামেচি শুনে যে তারপরে দেখলাম যে আমার হাজব্যান্ড দরজাটা খুললো, পুরো আগুন, মানে একদম পুরো সারা হোটেল আগুন, যে আগুন ভেতরে ঢুকে এসছে, কোনো কিছু আর করা যাচ্ছে না। আমরা তারাপীঠ পুলিশ স্টেশনে ফোন করলাম, ফোন করে তারপরে ওরা ফায়ার ব্রিগেড পাঠালো, কিন্তু তাও আমাদের কেউ কিছু হেল্প করছে না। 1 নম্বর রুমে ছিলাম আমি আর আমার মাকে জানি না কি হয়েছে। আমি আছি, উনি আমাকে নিয়ে গিয়েছিলেন বলে এই যাত্রা অনেকটা রক্ষা পেয়েছি। ওনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমার মার খবর জানি না, আরো 2টো বাচ্চা আছে।
এসেছিল? আমরা এসেছিলাম বাদুড়িয়া উত্তর 24 পরগনা থেকে পুজো দিতে মাকে। কালকে দুপুরে এসেছি। আমার নিঃশ্বাসে একটা সমস্যা হচ্ছিল, তো আমি এসে এমনি আমার হাত পা তেমন পড়েনি, আমি ওখানে পড়ে গেছিলাম। পড়ে গেলে ওখানে কাঁচ আর কি কি ছিল তাতে আমার কেটে গেছিল। এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে সেটা কোনো একটা আবাসন হোটেলে ঘটনাটা ঘটেছে এবং ভোরবেলার দিকে ঘটেছে। ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমি কলকাতা থেকে বেরিয়ে গেছি। ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে তবেই বলা যাবে কেন এই ঘটনা ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এই ঘটনার পিছনে কারা দায়ী। মুখ্যমন্ত্রীর সাথে আমার নিরন্তর যোগাযোগ আছে আর উনি সমস্ত বিষয়টা দেখছেন এবং আমরা যারা এর সাথে যুক্ত আছে, যাদের জন্য এই নিরাপরাধ প্রাণ চলে গেল, তাদেরকে শাস্তি হবে। আর আমরা ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত করে সমস্ত দিক খতিয়ে দেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। হোটেলের অন্দরসজ্জায় ফাইবার ব্যবহার করা হয়েছিল, যে কারণে আগুন আরো দ্রুত ছড়িয়ে পারে বলে অনুমান করা হচ্ছে। কি কারণে আগুন লাগলো এবং সঠিক অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনায় একজন হোটেল মালিককে আটক করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শোনা। তারাপীঠে বিদেশনি লজ সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক, ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবু প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেনসিকের টিম আসছে। সিঁড়ি ছিল যেটা ফায়ার এক্সিট একটা আলাদা করে, সেটা মানে কি আপনারা সব বন্ধ পেলেন? সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলাপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, আর ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। কৌশিকী অবস্যার আগে একটা বড় ফায়ার ডিপার্টমেন্টকে নিয়ে চেকিং হবে। মুখ্যমন্ত্রী এখনই ফোন করেছিলেন, খোঁজ নিলেন। এ অত্যন্ত মর্মান্তিক ঘটনা। টিআরডিএ শুধু যে কাজটা করেছে সে কাজটা হচ্ছে টাকা তোলার কাজ। টিআরডিএ দুর্নীতি হয়েছে। টিআরডিএ দুর্নীতি মানে ভয়াবহ দুর্নীতি। টিআরডিএর দূরদৃষ্টিতার অভাবের জন্য আজকে এই ঘটনা ঘটেছে। একদম কিছু দেখভাল হয়নি, মানে 100% দেখা দায়িত্বের মধ্যে পড়ে। ও টাকা তুলতে ব্যস্ত ছিল, টিআরডিএ টাকা তুলতে ব্যস্ত ছিল। এত বড় একটা হোটেল চলছে, তার সিকিউরিটি ব্যবস্থা নাই। দরজা করেছে পিছনের দিকে, দরজাতে তালা মারা। যে দরজাগুলো ঠিকঠাক খোলা থাকতো মানুষগুলো বেঁচে যেত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।